এই মুহূর্তে আমার সাথে আছেন মানকাছর অঞ্চলের একজন স্বনামধন্য অধিবক্তা প্লাস রাজনৈতিকভাবে অনেক সচেতন আমি মনে করি। উনি আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সাথে জড়িত, আর একজন প্রার্থী ছিলেন, আশাবাদী প্রার্থী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো কোনো কিছুর কি বলে যদি যাক ওই এতে না যাই। আপনারা সবাই জানেন। ধন্যবাদ এবং স্বাগতম অ্যাডভোকেট নাজমুল সাহেব। তো একদম শর্টে ধরেন দুই একটা কথা আর কি, যেহেতু আপনি পঞ্চায়েত ব্যবস্থাটার একদম ওতপ্রোতভাবে জড়িত আর কাছে থেকে জানেন কি করেন, তো আপনি ভোটারকে কি বলবেন আর কি, কী ধরনের মানুষকে বাছনি করতে লাগে, ভোট দিতে লাগে, সেই সম্পর্কে আর কি আপনার দৃষ্টিভঙ্গিটা? সবচেয়ে বড় কথা, আমি সর্বপ্রথম আসলে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাবো যে এবার যেটা পঞ্চায়েত যেটা সিস্টেম, সেই পঞ্চায়েত সিস্টেমের মধ্যে মোটামুটিভাবে একটা রাজনীতির মুখে উঠে মানুষরা যাতে নিজের নির্বাচিত করতে পারে তার একটা ব্যবস্থা করছে উনি, বা স্পেশালি ইলেকশন কমিশনার অফ আসাম যে আছে ওনারা যে ব্যবস্থা করছে তার জন্য ধন্যবাদ জানাই। আর তারপর দ্বিতীয়ত কথা হলো, আমি এবার পঞ্চায়েত নির্বাচনের মধ্যে আমি জেলা পরিষদের প্রার্থীত্বের দাবিদার ছিলাম। আমাকে টিকিট দেওয়া হয়নি। অবশ্যই আমি টিকিট না দেওয়ার জন্য কাউকে আমি দোষারোপ করতেছি, কারণ আমরা যতটুকু জানি ট্রেডিশনালি পরম্পরাগতভাবে আমরা দেখতেছি স্পেশালি কংগ্রেসের মধ্যে, বিশেষ করে মাইনরিটি অঞ্চলগুলোর মধ্যে সেখানে প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় তার সম্পদের উপরে ভিত্তি করে, তার কতটুকু টাকা আছে তার উপরে সম্পদের উপরে ভিত্তি করে সেটা নির্ধারণ। কাজে সেই জায়গাটার মধ্যে আমি যতটুকু মনে করি আমাদের এবারের যেটা কংগ্রেসের প্রার্থিত্ব, যেটা টিকিট দেওয়া, সেই টিকিট দেওয়া সে কতটুকু কংগ্রেসের ছিল সেটা আমি জানি না, বা এই অঞ্চলের মানুষের দাবি কতটুকু ছিল, এই অঞ্চলের মানুষের কংগ্রেস প্রার্থী কী হবে তার প্রতি কতটুকু মানুষের দাবি ছিল সেটা আমার জানা নেই। কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু বিভিন্ন মহলে জানা যায় যে সে আগেই বলছিল যে আমাদের এমপি, সেই এমপিকে সে বৃহৎ পরিমাণ টাকা দিয়ে রাখছে এবং সেই টাকা দিয়ে তার টিকিট কনফার্ম বলে সে আগে সেটা বলছে। তো যাই হোক, এবার নির্বাচনের মধ্যে এবার যেটা আমাদের যেটা প্রার্থী সিলেকশন প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা জানতে পারি যে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, আমাদের এখানকার বিভিন্ন ব্লক কমিটি, মণ্ডল কমিটি এবং প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা সংগঠনের যেগুলো মানুষ ছিল, প্রত্যেকজন মানুষ একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল, কিন্তু আকস্মিকভাবে সেই মানুষটাকে আজকে আমরা দেখতেছি যে কংগ্রেসের প্রার্থী। তো সেই জায়গাটার মধ্যে আমারও সন্দেহের অবকাশ আছে। আমিও মনে করি যে সেই জায়গাটার মধ্যে যে কিছু তো কিছু আছে, ভিতরে তো কিছু একটা আছে হয়তো, আর তা না হলে এত বড় সংগঠন, এত ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটি, মণ্ডল কমিটি, সাধারণ মানুষ, বুথ কমিটি, প্রত্যেকজন কমিটি মানুষের সদস্যের দাবিকে আহ্বান করে একজন মানুষকে প্রার্থী। তো যাই হোক, আমি জানি না, সঠিক আমি জানি না, মানুষ বলতেছে টাকার উপরে ভিত্তি করে টিকিট দেওয়া হয়েছে বলে। তো যাই হোক, যেহেতু আমি কংগ্রেসের হিসেবে আছি, আগামী দিনেও কংগ্রেসে থাকবো, কিন্তু আমি পাশাপাশিভাবে একটা কথা আমি বলবো যে মানুষরা পয়সা দিয়ে টিকিট নিয়ে আসে, আপনারা সেই মানুষদেরকে বহিষ্কার করা, কারণ যে মানুষরা পয়সা দিয়ে ক্যান্ডিডেট হয় বা টিকিট কিনে নিয়ে আসে, সে মানুষরা সাধারণ মানুষের কোনোদিনই তারা কাজ করে। তাদের তো একটা প্রথম চিন্তা ভাবনা থাকবে, যদি 50 লাখ দিয়ে যদি জেলা পরিষদের টিকিট কিনতে লাগে, তাহলে তো তার প্রথম টার্গেটে অবশ্যই 50 লাখ টাকা লাভ করছে। আর আমরা যতটুকু জানি যে পঞ্চায়েতের মধ্যে বেতনের তেমন কোনো ব্যবস্থা নেই। 3000 বা 3500 টাকা তাদেরকে বেতন হিসেবে নির্ধারণ করা হয়। তো কাজেই একজন মানুষ মান্থলি যদি 3000 3500 টাকা বেতন দিয়ে যদি করতে চায়, তাহলে 50 লাখ টাকা তোলাইতে হলে সে 20 বছরের তাকে যদি জেলা পরিষদের দায়িত্ব দেওয়া যায়, তারপরে সম্ভব। কাজেই সাধারণ মানুষের ধন সম্পদ লুণ্ঠন করেই সে 50 লাখ টাকা তার তুলতে লাগে। তো কাজে আমি সচেতন মানুষ যারা আছে, যারা সাধারণ মানুষরা আছে, আমি বলতেছি না এজিপিকে ভোট দিতে লাগে, আমি বলতেছি না কংগ্রেসকে ভোট দিতে লাগে, আমি আবার বলতেছি আমি কংগ্রেসে আমি রাহুল গান্ধীকে ফলো করি, আমি গৌরব গগৈকে ফলো করি, এবং আমি রকিবুল সাহেবকে আমি ফলো করি। আমি রকিবুল সাহেবকে ফলো করি না, বা স্থানীয় যারা করতেছে, যারা টিকিট বিতরণে দুর্নীতি করতেছে, আমি তাদেরকেও ফলো করি। আমি মনু খানপন্থীও না। আমার সোজা কথা, আমি কংগ্রেসই, আমি গৌরব গগৈর সাথে আছি, আমি রাহুল গান্ধীর সাথে আছি। কিন্তু এবার পঞ্চায়েতের মধ্যে আপনারা যাদেরকে ভোট দিবেন, যারা পয়সা নিয়ে টিকিট নিয়ে আসছে, আমি মনে করি সাধারণ মানুষরা তাদেরকে বহিষ্কার করে। এটাই আমার। তো অ্যাকচুয়ালি ধরো আমি বলতেছি না কাকে কাকে, আপনারা যেনাদেরকে বিশ্বাস করেন যে এই সমস্ত প্রার্থীরা টাকা দিয়ে নিয়ে আসছে, আপনারা ওনাদেরকে বহিষ্কার।
ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা আমি মেম্বারের ক্ষেত্রে একটা কথা বলি, যে মেম্বার সিলেকশন প্রক্রিয়ার মধ্যে যেহেতু এটা কোনো দলের না, তো আপনারা আমি অনুরোধ করি যে আপনারা আপনাদের গ্রামের বেস্ট থেকে বেস্ট পার্সনটাকে আপনারা মেম্বার হিসেবে নেবেন। কারণ সেই মেম্বারটায় আপনার রিফ্লেকশন হবে যে আপনার অঞ্চলের আপনি কেমন ভোটার, আপনি কেমন মানুষ, আপনি কোন সোসাইটিতে বসবাস করেন। যদি আপনার মেম্বারটাকে দেখলেই, যেমন আমরা সাধারণত গ্রাম্য অঞ্চলের মধ্যে বা বিভিন্ন জায়গায় প্রবাদ একটা আছে যে মানুষের রুচি বোঝা যায় তার জোতার দিকে দেখলে, তার স্যান্ডেল দেখলেই বোঝা যায় তার রুচি কেমন। তো কাজে একজন মেম্বারকে দেখলেও বোঝা যাবে যে আপনার রুচি কেমন, আপনি কেমন ভোটার, আপনি কেমন মানুষ। তো কাজে মেম্বার সিলেকশন করার ক্ষেত্রে দল বল নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে, দলের ঊর্ধ্বে উঠে আপনাদের অঞ্চলের যে বেস্ট ক্যান্ডিডেট, সেই বেস্ট ক্যান্ডিডেটটাকে আপনারা নির্বাচিত করবেন। দেখবেন একটা ভালো পঞ্চায়েত হবে, এবং ভালো পঞ্চায়েত যদি হয় তাহলে আপনাদের আগামী জেনারেশন যেটা আসবে সেই জেনারেশন তার সুযোগ পাবে। আর যেহেতু ধরো পঞ্চায়েত ব্যবস্থায় বিশেষ করে মেম্বারের ক্ষেত্রে দলের কোনো সিম্বল না, এখানে দলের কোনো কিছু নাই। এখানে ধরেন আমাদের মুষ্টিমেয় কিছু মানুষ আছে, যারা মুষ্টিমেয় কিছু মানুষ আছে, তারা সুবিধা নেওয়ার জন্য সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে বলতেছে এটা কংগ্রেসের ক্যান্ডিডেট, এটা এজিবির ক্যান্ডিডেট। আসলে এই পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কোনো মেম্বারই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, সব মেম্বারই রাজনৈতিক দলের মধ্যে। তো কাজে আপনারা রাজনৈতিক দল নিয়ে চিন্তা ভাবনা করবেন না, কে কার সঙ্গে আছে বাদ দেন। আপনারা, আমি আবার রিকোয়েস্ট করব, বেস্ট ক্যান্ডিডেটটাকে আপনারা নির্বাচন করবেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।